গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে। 2 মাসের যুদ্ধবিরতি হবে বন্দি বিনিময়ে। আসাদ সরকারের পতনের সুযোগে সিরিয়ায় আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। পাশ্চাত্যের নীরবতাকে সবুজ সংকেত হিসেবে নিয়েছে তেল আবিব। শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে BFIU। এবং বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করেছে ভারত। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকে। হায়াত তাহরির আশ-শামস বা STS এর নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠীগুলো সিরিয়ার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ গ্রহণ করার একদিন পর সোমবার তেহরানে এক বক্তব্যে একথা জানান জেনারেল মুসাবি। তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সবসময় সম্ভাব্য যে কোনো হুমকির মোকাবেলায় নিজেকে প্রস্তুত রাখে এবং এই প্রস্তুতি সার্বক্ষণিকভাবে থাকে। ইরানের সশস্ত্র বাহিনীর উচ্চ মাত্রার প্রস্তুতির ব্যাপারে দেশের জনগণকে আশ্বস্ত করে জেনারেল মুসাবি আরও বলেন, আমাদের দেশ নিছক সশস্ত্র বাহিনীর উপর নির্ভরশীল নয়। তিনি বলেন, ইরান হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যার সমস্ত জনগণ তাদের জাতীয় আকাঙ্ক্ষা রক্ষা করে এবং সশস্ত্র বাহিনী তার দায়িত্ব যথাযথভাবে পালন করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দেশের পরমাণু কর্মসূচি নিয়ে যে কোনো ধরনের অগঠনমূলক পদক্ষেপের বিরুদ্ধে জবাব দিতে মোটেই দ্বিধা করবে না তেহরান। তবে ইরান এখনও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর সাথে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত আছে। গতকাল IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির সাথে ফোন আলাপে এসব কথা বলেছেন আব্বাস আরাকচি। এ সময় IAEA এর বোর্ড অব গভর্নর্সের কয়েকটি সদস্য দেশের অগঠনমূলক পদক্ষেপের কঠোর নিন্দা করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তাদের ওই পদক্ষেপের কারণে ইরান এবং IAEA এর মধ্যে আরও বৃহত্তর সহযোগিতা ও কিছু সংকটের সমাধান করা যায়নি। গত মাসে বোর্ড অব গভর্নর্সের বৈঠকে আমেরিকা এবং তার কয়েকটি ইউরোপীয় মিত্রদেশ ইরানের বিরুদ্ধে অভিযোগ আনে যে তেহরান পরমাণু কর্মসূচির বিষয়ে IAEA কে পর্যাপ্ত সহযোগিতা করছে না। তেহরান এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী দামেস্কের দক্ষিণে বেশ কয়েকটি গ্রাম দখল করার পর তাদের ট্যাঙ্কগুলো এখন সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠ থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থান করছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ক এক নতুন প্রতিবেদনে একথা জানিয়েছে। 1974 সালের চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি সামরিক বাহিনী অধিকৃত গোলান মালভূমির কাছের বাফার জোনও দখল করেছে। এছাড়া ইসরায়েল কৌশলগত মাউন্ট হারমনের নিয়ন্ত্রণ নিয়ে উচ্চভূমি সুরক্ষিত করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান, জর্ডান এবং সৌদি আরব সহ আঞ্চলিক শক্তিগুলো ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে। সিরিয়াকে অস্থিতিশীল করার লক্ষ্যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল এই আগ্রাসন চালাচ্ছে বলে এসব দেশ মনে করছে। এদিকে সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা আরও তীব্র হয়েছে। গত 2 দিনে প্রায় 300টি আগ্রাসনের খবর পাওয়া গেছে। সিরিয়াকে সামরিকভাবে দুর্বল করা, দেশটিকে দুর্বল ও প্রতিরক্ষাহীন করে রাখার লক্ষ্য নিয়ে এই হামলা চালানো হচ্ছে। তবে আশ্চর্যের বিষয়, সিরিয়ায় ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে হায়াতে তাহরির আশ-শাম বা STS এবং তুরস্ক এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের সুযোগ দেশটির উপর বড় ধরনের আগ্রাসন শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েল। সিরিয়ার সামরিক স্থাপনাগুলো এবং অত্যাধুনিক সমরাস্ত্রের ভাণ্ডারগুলোতে হামলা জোরদার করা হবে বলেও ঘোষণা দিয়েছে তেল আবিব। এই দখলদার সরকারের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাটজ সোমবার বলেছেন,
ইহুদিবাদী সামরিক বাহিনী সিরিয়া জুড়ে ভারী কৌশলগত অস্ত্র ধ্বংস করবে, যার মধ্যে রয়েছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার রকেট এবং উপকূলীয় ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার বলেছেন, আগামী কয়েকদিন ধরে এই বিমান হামলা চলতে থাকবে। তিনি সোমবার জেরুজালেম আল কুদসে আরও বলেন, সিরিয়ায় অবশিষ্ট রাসায়নিক অস্ত্র বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও রকেট যাতে উগ্রবাদীদের হাতে পড়তে না পারে, সেজন্য আমরা এই হামলা চালিয়ে যাব। ইহুদিবাদী ইসরায়েল সোমবার সিরিয়ার দেরা প্রদেশের আজরা শহরের কাছে কয়েকটি অস্ত্রশস্ত্র ও গোলাবারুদের ভাণ্ডারে বোমা বর্ষণ করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্ট ওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের লেনদেনের তথ্য চেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি পাঠানো হয়েছে। গতকাল ব্যাংকগুলোর কাছে বিএফআইইউর এই চিঠি আসে। বিএফআইইউর এই কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বিএফআইইউর দেওয়া নির্দেশনা বলা হয়, হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে 5 কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে। এদিকে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে বাংলাদেশ হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ ইরফাত আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। আপিল বিভাগের এই আদেশের ফলে জয় বাংলা আর জাতীয় স্লোগান হিসেবে বিবেচিত হবে না। হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর সমর্থনে সিভিল সোসাইটি অব দিল্লির ব্যানারে ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের অভিমুখে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 12টার পর দিল্লির চাণক্যপুরী থানার 3 মূর্তি চক থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে 3 থেকে 4 হাজার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বাংলাদেশের নিপীড়ন ও গণহত্যার শিকার হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়। সীমান্তের অন্য পাশ থেকে ড্রোনের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তে ব্যাপকভাবে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েনের ঘোষণা দিয়েছে ভারত। আজ এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এই তথ্য জানিয়েছে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের বরাত দিয়ে দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত 8 ডিসেম্বর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সেনাদের প্রশিক্ষণ শিবিরে 60তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ড্রোন হুমকির গুরুত্ব এবং ভারতের সক্রিয় পদক্ষেপের কথা তুলে ধরেন। অমিত শাহ বলেন, পাকিস্তান এবং বাংলাদেশের সাথে সমগ্র সীমান্তে সংবেদনশীল এলাকাগুলো পর্যবেক্ষণ করার জন্য ব্যাপকভাবে সমন্বিত ব্যবস্থাপনা বাস্তবায়ন করবে ভারত। তিনি বলেন, মানববিহীন আকাশযানের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকির প্রতিক্রিয়ায় ভারতীয় সীমানা সুরক্ষিত করতে বিস্তৃত অ্যান্টি ড্রোন ইউনিট প্রতিষ্ঠা করবে ভারত। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনায় বেশ খানিকটা অগ্রগতি হয়েছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। এটি বলেছে, যুদ্ধবিরতির আলোচনায় হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দী বিনিময় অন্তর্ভুক্ত রয়েছে। সূত্রটি সোমবার আল আরাবি আল জাদিদকে বলেছে, হামাসের পক্ষ থেকে গাজায় তাদের হাতে আটক ইসরায়েলি পণবন্দীদের একটি তালিকা মিশরীয় মধ্যস্থতাকারীদের কাছে হস্তান্তর করেছে। ইসরায়েলি প্রতিনিধি দল নামের তালিকা পর্যালোচনা করে দেখছে বলেও ওয়াকিফ আল মহল
জানিয়েছে। এটি বলেছে, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে সংশ্লিষ্ট পক্ষগুলো অপ্রত্যাশিতভাবে অনেক কাছাকাছি পৌঁছে গেছে, আর এ পরোক্ষ আলোচনায় মধ্যস্থতা করছে মিশর, কাতার, তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্র। আল আরাবি আল জাদির জানিয়েছে, যুদ্ধবিরতির পরোক্ষ আলোচনায় একটি ইসরায়েলি প্রতিনিধি দল অংশ নিচ্ছে। আলোচনার ভিত্তিতে প্রাথমিকভাবে এমন 4 ইসরায়েলি পণবন্দীকে গাজা থেকে মুক্তি দেওয়া হবে যাদের মার্কিন নাগরিকত্ব রয়েছে। খবরে বলা হয়েছে, হামাস 60 দিনের একটি অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতিতে সম্মত হতে যাচ্ছে, যে সময়টিতে অবরুদ্ধ গাজায় অবাধে খাদ্য, চিকিৎসা সামগ্রী ও জ্বালানি প্রবেশ করতে দেওয়া হবে। আবারও সিরিয়া প্রসঙ্গ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর ইহুদিবাদী ইসরায়েলি সেনারা সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কুনেত্রা প্রদেশের 2টি শহর দখল করেছে। শহর দুটি ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির কাছে। এছাড়া ইসরায়েলি সেনারা গোলান মালভূমির সীমান্ত থেকে মাত্র 5 কিলোমিটার দূরে ট্যাঙ্ক মোতায়েন করেছে। কুনেত্রার 2 শহর দখলের পর ইহুদিবাদী সেনারা এখন পার্শ্ববর্তী শহরের দিকে এগিয়ে যাচ্ছে। এই শহরটি রাজধানী দামেস্ক থেকে 90 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ইহুদিবাদী সেনারা প্রদেশের মাদিনাত আল-বাত এবং হাদার শহর দখল করেছে। এর আগে তারা গোলান মালভূমির বাফার জোন এলাকার দখল নেয়। সেখানে তারা ব্যাপকভাবে গোলাবর্ষণ করেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, আশপাশের এলাকায় ব্যাপকভাবে গোলাবর্ষণ করার পর ইসরায়েলি সেনারা তাদের অগ্রাভিযান শুরু করে। এর পাশাপাশি ইহুদিবাদী সেনারা গোলান মালভূমির হারমোন পাহাড়ের উপরে স্থাপিত সিরিয়ার সামরিক বাহিনীর কয়েকটি আউটপোস্ট দখল করেছে। ইসরায়েল সিরিয়ার উপর যে আগ্রাসন চালাচ্ছে এবং দেশটির উপর অবৈধ দখলদারিত্ব কায়েম করেছে, তার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, সিরিয়ায় ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর উপস্থিতি দেশটিকে আরও বেশি অস্থিতিশীল করে তুলবে। হিজবুল্লাহ বলেছে, সিরিয়ার ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযোগ্য দেশটির উপর সুস্পষ্ট আগ্রাসন এবং স্বাধীন সিরিয়ার জাতীয় সার্বভৌমত্বের পরিষ্কার লঙ্ঘন। হিজবুল্লাহ বলেছে, আমরা এসব হামলার কঠোর নিন্দা জানাই এবং এর পরিণতির জন্য ইসরায়েলকে সতর্ক করছি। একই সাথে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে আরব এবং মুসলিম বিশ্বকে ইহুদিবাদী ইসরায়েলের এই অপরাধযজ্ঞের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণের আহ্বান জানাই। হিজবুল্লাহ আরও বলেছে, ইহুদিবাদী ইসরায়েল দফায় দফায় সিরিয়ার ভূখণ্ড দখলের এবং দেশটির উপর সার্বভৌমত্ব কায়েমের চেষ্টা করছে। গত 2 দিনে ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার উপর অন্তত 300 বার বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ইহুদিবাদী ইসরায়েলের ধারাবাহিক হামলা এবং গোলান মালভূমি দিয়ে সিরিয়ার ভূমিতে দখলদার সেনাদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সোমবার তেহরানে এক বক্তব্যে ওই নিন্দা জানান। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের কারণ নিয়ে বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন অনেকেই। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। 2000 সালে সিরিয়ার প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের মৃত্যুর পর তার ছেলে বাশার আল আসাদ ক্ষমতা গ্রহণ করেন। বাশার আল আসাদ 24 বছর ধরে সিরিয়ায় ক্ষমতায় ছিলেন এবং আসাদ পরিবার মোট 54 বছর ধরে এই দেশে ক্ষমতায় ছিল। বাশার আসাদের পতনের সাথে সাথে সিরিয়ায় আসাদ পরিবারের ক্ষমতা কার্যত শেষ হয়ে যায়। বাশার আল আসাদের পতনের পেছনে অনেক অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক কারণ রয়েছে, তবে অভ্যন্তরীণ কারণগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিরিয়ায় বাশার আল আসাদের সরকারের পতনের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ছিল দেশটির তীব্র অর্থনৈতিক সমস্যা এবং সরকারের প্রতি জনগণের সমর্থন হারানো। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাথে 7 বছরের যুদ্ধ এবং সিরিয়ার অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ার পাশাপাশি দেশটির অর্থনৈতিক আয়ের গুরুত্বপূর্ণ উৎসগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং সেই সাথে সিরিয়ার বিরুদ্ধে মার্কিন কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘটনা
দেশটির অর্থনৈতিক সমস্যা তীব্র হওয়ার অন্যতম কারণ। নজিরবিহীন মুদ্রাস্ফীতি এবং জনগণের জীবনমান কঠিন হয়ে যাওয়ার ফলে দেশটির স্থিতিশীলতা ধরে রাখা কঠিন হয়ে পড়ে এবং জনগণ অধৈর্য হয়ে পড়ে। এর অনিবার্য পরিণতিতে বাশার আল আসাদের সরকার কার্যত জনসমর্থন হারিয়ে ফেলে। সিরিয়ার আসাদ সরকারের পতনে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কারণ ছিল তা হচ্ছে সিরিয়ার সেনাবাহিনীর অবস্থান। 2011 সাল থেকে 2017 সাল পর্যন্ত সিরিয়ার সেনাবাহিনী দেশটির ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য দায়েশ বা আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু এবার সিরিয়ার সেনাবাহিনী বিরোধী গোষ্ঠীর নতুন দফা হামলার সময় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়নি এবং আসাদ বিরোধী এই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ করার কোনো ইচ্ছাও তাদের ছিল না। কারণ প্রবল অর্থনৈতিক সমস্যা সিরিয়ার সেনাবাহিনীকেও প্রভাবিত করেছিল এবং উচ্চ মুদ্রাস্ফীতির তুলনায় তাদের কম বেতন সরকারকে অসহযোগিতা করার অন্যতম কারণ ছিল। ভূরাজনীতির অধ্যাপক আব্দুর রেজা ফার্জি রাদ এ প্রসঙ্গে বলেছেন, সিরিয়া সরকারের বিরোধী গোষ্ঠীগুলো দ্রুত ইদলিব থেকে আলেপ্পোতে পৌঁছাতে সক্ষম হয়েছিল এবং তারপর সিরিয়ার দক্ষিণে একের পর এক অন্যান্য শহর দখল করে নেয়। আর এটা সম্ভব হয়েছে সিরিয়ার সেনাবাহিনীর নিষ্ক্রিয়তার কারণে। সিরিয়ায় ভয়ানক এবং লাগামহীন মুদ্রাস্ফীতির কারণে সামরিক বাহিনীও সশস্ত্র বিরোধীদের মোকাবেলা করার কোনো দৃঢ় সংকল্প ছিল না, কারণ সৈন্যদের বেতন নিয়মিত দেওয়া হতো না কিংবা মূল্যস্ফীতি এত বেশি ছিল যে মূলত সরকারও সৈন্যদের বেতন দিতে হিমশিম খাচ্ছিল। সিরিয়ায় বাশার আল আসাদের শাসনের পতনের তৃতীয় গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ কারণ হচ্ছে 2017 সালে সন্ত্রাসীদের পরাজয়ের পর গত 7 বছরে বাশার আল আসাদ কার্যত সিরিয়ার ক্ষমতা কাঠামোর সংস্কারের কোনো প্রচেষ্টা চালাননি। ফলে সরকারের সমালোচকরা অর্থাৎ বিরোধী দলগুলো দেশটির ক্ষমতা থেকে দূরে ছিল। এই বিষয়টিও বিরোধী দলগুলোকে সন্ত্রাসী গোষ্ঠীর সাথে হাত মেলাতে, সিরিয়ার সরকারের বিরুদ্ধে জোট গঠন করতে এবং আসাদ সরকারকে উৎখাত করার ক্ষেত্রে ভূমিকা রাখে। গাজায় চলমান ইসরায়েলি বর্বরোচিত আগ্রাসনের পক্ষে জার্মান সরকারের সমর্থন অনেককেই বিস্মিত করেছে। 2023 সালের 12 অক্টোবর দেশটির চ্যান্সেলর ওলাফ শোলস বলেছিলেন, এ মুহূর্তে জার্মানবাসীর একটাই পথ, আমরা ইসরায়েলের পাশে আছি। জার্মান সংবাদ মাধ্যমের ভাষ্যকাররা আন্তর্জাতিক আদালত আইসিজে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলাটিকে স্পষ্টত একতরফা ঘোষণা করে একে অবৈধ প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছিলেন। আজকের আলোচনায় আমরা ইহুদিবাদী ইসরায়েলের প্রতি জার্মান সরকারের অকুণ্ঠ সমর্থনের কারণ এবং বিশ্বব্যাপী এর বিরুদ্ধে আলোচনা সম্পর্কে কিছু কথা বলবো। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। 2023 সালের 7 অক্টোবরে ইসরায়েলের ভেতরে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের আল-আকসা তুফান অভিযানের পর থেকে 5 মাসে গাজা ইসরায়েলের যুদ্ধের সমালোচনা বন্ধ করার জন্য জার্মানি হলোকাস্টকে কিভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে বিশ্ব তা দেখেছে। এই সংকটে জার্মান সরকারের আচরণ কার্যত মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে আলাদা ছিল না, বরং উভয় দেশে ইসরায়েলি শাসক গোষ্ঠীর কাছে অস্ত্র পাঠিয়েছিল এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলকে সমর্থন করেছিল। কিন্তু অভ্যন্তরীণ পর্যায়ে জার্মানি আরও এক ধাপ এগিয়ে গেছে এবং ফিলিস্তিনি জনগণের সঙ্গে একাত্মতা ঘোষণাকারী শিল্পী এবং বুদ্ধিজীবীদের দমনে আরও আক্রমণাত্মকভাবে কাজ করেছে। জার্মানি হচ্ছে সেই দেশ যেটির উপর কথিত হলোকাস্টের প্রেতাত্মা ভর করে রয়েছে। নিজের নামের পাশ থেকে সেই কলঙ্ক মুছে ফেলার জন্য দেশটি শুরু থেকে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা ও এটিকে টিকিয়ে রাখার কাজে সাহায্য করেছে। সেই সঙ্গে গত বছরের অক্টোবরে ইহুদিবাদী ইসরায়েল গাজায় আগ্রাসন চালানোর পর থেকেই ওই হামলাকে সমর্থন জানিয়ে এসেছে জার্মানি। জার্মানিতে হলোকাস্ট স্মরণে সাংস্কৃতিক বিকাশ এবং এ ধারাবাহিক বিবর্তনের প্রক্রিয়ার বিষয়ে খুব কমই আলোচনা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে অনেকেই জার্মানিকে একটি নেতৃস্থানীয় দেশ হিসাবে দেখেন, এই ভেবে যে দেশটিতে হলোকস্ট স্মরণের এই সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে, যা ইসরায়েলের জন্য নিঃস্বার্থ সমর্থনের দিকে পরিচালিত করেছে। কিন্তু বাস্তবতা এর চেয়েও জটিল। 1980 সাল থেকে ফেডারেল রিপাবলিক অফ জার্মানির রাজনৈতিক কাঠামোতে হলোকস্ট স্মরণের এই সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছিল। এই পরিবর্তনগুলোর জন্য বেশিরভাগ দায়ী অ্যাঞ্জেলা মার্কেলের উপর, যিনি গত 2 দশক ধরে জার্মান রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছেন। কিন্তু এটি লক্ষ্য করা উচিত যে এই সময়ের মধ্যে রাজনৈতিক শক্তিগুলো জার্মানির বাম এবং আমেরিকা ও ইসরায়েলের ডানপন্থীদের মধ্যে একটি অপ্রত্যাশিত জোট তৈরি করেছিলেন। আজকের জার্মান জোট সরকার সোশ্যাল ডেমোক্র্যাট, গ্রিনস এবং ফ্রি ডেমোক্র্যাটদের নিয়ে গঠিত। নেইম্যানের মতে ইসরায়েল সম্পর্কে এই সরকারের অবস্থান মার্কিন ইসরায়েল জনসংযোগ কমিটি বা আইপেকের অবস্থানের চেয়ে বেশি রক্ষণশীল এবং সহায়ক। 2005 সালে যখন লাল সবুজ সরকারের অবসান ঘটে, তখন মার্কেল জার্মানির চ্যান্সেলর হন এবং 16 বছর ধরে এই পদে অধিষ্ঠিত হন। 2008 সালে ইসরায়েলের পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার সময়, যেটি জার্মান চ্যান্সেলরের প্রথম বক্তৃতা ছিল, মার্কেল জোর দিয়েছিলেন যে তার সমস্ত পূর্বসূরীরা ইসরায়েলের নিরাপত্তার জন্য জার্মানির বিশেষ দায়িত্ব সম্পর্কে সচেতন ছিলেন। তিনি বলেছিলেন যে এই ঐতিহাসিক দায়িত্ব আমার দেশের জাতীয় স্বার্থের অংশ। 2000 থেকে 2005 সালের মধ্যে ইসরায়েলে জার্মান রাষ্ট্রদূত রুডলফ ড্রেসার দ্বারা মার্কেলের অবস্থান স্পষ্টভাবে প্রভাবিত হয়েছিল। ড্রেসার 2005 সালে একটি নিবন্ধে লিখেছিলেন যে ইসরায়েলের নিরাপত্তা আমাদের জাতীয় স্বার্থের অংশ। মার্কেলের উপদেষ্টারা এটিকে তার খ্রিস্টান গণতান্ত্রিক বক্তৃতা শৈলীর চেয়ে বেশি উপযুক্ত বলে মনে করেছেন। স্পিগেলের রিপোর্ট অনুযায়ী মার্কেলের এই পদক্ষেপের কোনো বিকল্প নেই নীতি হিসাবে পরিচিত ছিল, যেটি কার্যত গণতান্ত্রিক প্রতিযোগিতার বৃত্ত থেকে ইসরায়েলের প্রতি জার্মানির নীতির দিকে ঠেলে দিয়েছে এবং ঐতিহাসিক জর্গেন জিমারারের মতে এই নীতিটিকে নো ননসেন্স নীতিতে পরিণত করেছে। জার্মানির প্রায় সমস্ত রাজনৈতিক দল এই বিষয়ে একমত যে ইসরায়েলের প্রতি দায়িত্ব দেশের জাতীয় স্বার্থের অন্যতম নীতি। 2021 সালে সোশ্যাল ডেমোক্র্যাট, গ্রিনস এবং ফ্রি ডেমোক্র্যাটদের সমন্বয়ে গঠিত নতুন জোট সরকার একটি চুক্তি প্রকাশ করেছে, যাতে বিস্ময়করভাবে এই ধারাটি অন্তর্ভুক্ত ছিল যে ইসরায়েলের নিরাপত্তাই আমাদের জাতীয় স্বার্থ। আল আকসা তুফান অভিযান শুরু হওয়ার পর গাজা যুদ্ধের ব্যাপারে জার্মানির মানবতাবিরোধী সমর্থন বিশ্বব্যাপী বার্লিনের গ্রহণযোগ্যতা আগের চেয়েও কমিয়ে দিয়েছে। 2023 সালের 7 অক্টোবর আল আকসা তুফান অভিযান শুরু হওয়ার 5 দিন পর জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ এবং এক বক্তৃতায় গাজা যুদ্ধের ব্যাপারে তার দেশের নীতি সুস্পষ্ট করেন। তিনি বলেন, এই মুহূর্তে জার্মানি শুধুমাত্র ইসরায়েলের পাশে থাকতে চায়। চ্যান্সেলরের ওই ঘোষণার পর জার্মানি ইসরায়েলের কাছে নিজের অস্ত্র রপ্তানি প্রায় 10 গুণ বাড়িয়ে দেয়। বর্তমানে গাজার বেসামরিক নাগরিকদের উপর প্রয়োগ করার জন্য আমেরিকার পর ইসরায়েলকে সবচেয়ে বেশি সমরাস্ত্র সরবরাহ করে যাচ্ছে জার্মানি। ইসরায়েলের প্রতি জার্মানির এই পক্ষপাত দুষ্ট আচরণ আরব দেশগুলোর জনগণ ভালোভাবে নেয়নি। উত্তর আফ্রিকার আরব দেশ তিউনেশিয়ায় জার্মানির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা শিশু হত্যাকারী ইসরায়েলের প্রতি জার্মানির অকুণ্ঠ সমর্থনের তীব্র নিন্দা জানিয়েছেন। গত বছরের অক্টোবরে তিউনেশিয়ার রাজধানী তিউনিসে একটি উচ্চ বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূত পিটার প্রগল যে বক্তব্য দেন, তার বিরুদ্ধে তিউনেশিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে। ওই অনুষ্ঠানে তিউনেশিয়ার শিক্ষামন্ত্রী ইসরায়েলি আগ্রাসনের শিকার গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করেন। এরপর জার্মান রাষ্ট্রদূত তার বক্তব্যে ইসরায়েলের প্রতি সমর্থন ঘোষণা করেন। ওই ঘটনা
তিউনিসিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় কয়েকদিনের মধ্যে জার্মান দূতাবাসের সামনে ব্যাপক বিক্ষোভ হয় এবং বিক্ষোভকারীরা জার্মান রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানান। ইসরায়েলের প্রতি জার্মানির সমর্থনের কারণে পশ্চিম এশিয়ায় তৎপর জার্মানির বহু প্রতিষ্ঠান স্থানীয় জনগণের রোষানলে পড়েছে। মার্কেল অফিস ছেড়ে যাওয়ার পর থেকে তার পররাষ্ট্রনীতির উত্তরাধিকারের সমালোচনা বেড়েছে, বিশেষ করে চীন এবং রাশিয়ার তুলনায় নিরাপত্তার চেয়ে অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে। কিন্তু ওই অক্টোবরের পরের ঘটনাগুলো দেখায় যে ইসরায়েলের প্রতি জার্মানির পররাষ্ট্র নীতিতে মার্কেলের পূর্বসূরিরাও ধ্বংসাত্মকভাবে কাজ করেছে। 2009 সালে ইসরায়েলি পার্লামেন্টে মার্কেলের বক্তৃতার 1 বছর পরে নেতানিয়াহু দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসেন এবং তারপর থেকে ইসরায়েল ক্রমাগতভাবে চরম ডান রাজনীতির দিকে ঝুঁকেছে। এখন জার্মানি ইসরায়েলের সমালোচনা করতে অক্ষম বা অনিচ্ছুক, এমনকি ইসরায়েল তাদের ভূমি থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং তাদের উপর বোমাবর্ষণ করা অব্যাহত রাখলেও। তো শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ দর্পণের আজকের আলোচনা শুনলেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।